যেই কোটি কোটি টাকার পৈতৃক সম্পত্তি হাসিল করার জন্য বড় বড় ইঞ্জিনিয়ারদের ডিগ্রি ফেল হয়ে গেল, সেই সিন্দুকের তালা একজন সামান্য কাপড় ইস্ত্রি করা অনাথ ছেলে নিজের জ্বলন্ত কয়লা দিয়ে খুলে দিল। সম্পদ শুধু সিন্দুকে থাকে না, কখনো কখনো তা একটি কালো নোংরা কাপড় পরা বাচ্চার বুদ্ধিতেও লুকিয়ে থাকে। উত্তর ভারতের বরফ ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত রঘুবংশী হাভেলি আজ আলোয় স্নান করছিল। বাইরের তাপমাত্রা শূন্যের নিচে প্রায় -3 ডিগ্রি ছিল। হাড় কাঁপানো শীত ছিল সেখানে। বাতাস বইছিল ঠিক যেন সুই ফোটানো হচ্ছে। কিন্তু হাভেলির ভেতরের পরিবেশ ছিল একদম আলাদা। মখমলের কার্পেট, বিদেশি হিটারের ওম আর অতিথিদের হাসাহাসিতে পরিবেশ বেশ আনন্দদায়ক হয়ে উঠেছিল। আজ শেঠ দীননাথের একমাত্র মেয়ের বাগদান ছিল। শহরের সবচাইতে ধনী এবং সম্মানীয় ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। শেঠ দীননাথের অস্থিরতা তার মুখে পরিষ্কার ফুটে উঠছিল। তিনি বারবার নিজের হাতের ঘড়ি দেখছিলেন। শুভ মুহূর্তের সময় ঘনিয়ে আসছিল। তিনি নিজের মুনিমকে ইশারা করলেন। মুনিম 4 জন হৃষ্টপুষ্ট চাকরের সাথে পেছনের বাগানের দিকে দৌড়ে গেল। সেখানে একটি পুরনো স্যাঁতসেঁতে এবং ডিপ ফ্রিজারের মতো ঠান্ডা গুদামে খানদানি সিন্দুকটি রাখা ছিল। নিরাপত্তার ভয়ে শেঠ সেটি সেখানে লুকিয়ে রেখেছিলেন। 4 জন চাকর যখন সেই বিশাল ভারী লোহার সিন্দুকটি দড়ি দিয়ে টেনে হলের মাঝখানে নিয়ে এলো, তখন তাদের দম ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। সিন্দুকের লোহা এতটাই ঠান্ডা ছিল যে তা স্পর্শ করলে আঙুল অবশ হয়ে যাচ্ছিল। যেমনই সেই বিশাল লোহার বাক্সটি ঝাড় লণ্ঠনের আলোর নিচে রাখা হলো, পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। সবাই জানত যে এর ভেতরেই সেই নবরত্ন হার আছে, যাই বাগদানের মূল আকর্ষণ। শেঠ দীননাথ কাপা কাপা হাতে নিজের পকেট থেকে একটি পুরনো পিতলের চাবি বের করলেন। তার কপালে ঘাম জমেছিল, যদিও হলের ভেতর কোনো গরম ছিল না। এই ঘাম ছিল ভয়ের, সম্মানের। তিনি কাঁপতে কাঁপতে চাবিটি তালার ছিদ্রে ঢোকালেন। খট, চাবি ভেতরে ঢুকে গেল। শেঠ সেটিকে ডান দিকে ঘোরালেন। কবজির রগ ফুলে ওঠা পরিষ্কার দেখা যাচ্ছিল। চাবি ঘুরে গেল, কিন্তু লিভার উঠল না। তিনি আবারও জোর লাগালেন। আরে, এটা কি? তার মুখ দিয়ে একটি চাপা চিৎকার বেরিয়ে এলো। তিনি হ্যান্ডেলটি ধরলেন। সেটি বরফের সিল্লির মতো ঠান্ডা ছিল। তিনি সেটিকে নিচে নামানোর চেষ্টা করলেন, কিন্তু সেটি এক চুলও নড়ল না। মনে হচ্ছিল যেন ভেতর থেকে কেউ ওটাকে ওয়েল্ডিং করে আটকে দিয়েছে। কি হয়েছে বেয়াই মশাই? শুভ মুহূর্ত পার হয়ে যাচ্ছে। ছেলের বাড়ির পক্ষ থেকে একজন মুরব্বী টোকা দিলেন। শেঠ দীননাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি পুরো শক্তি লাগালেন। লোহায় লোহায় ঘর্ষণের একটি কর্কশ শব্দ হল। চ্যার, কিন্তু দরজা খুলল না। সিন্দুকটি জ্যাম হয়ে গিয়েছিল। হলে ফিসফাস শুরু হয়ে গেল। শুভ কাজে এমন অশুভ? সিন্দুক কি খারাপ হয়ে গেল? এই বিশৃঙ্খলা আর আতঙ্কের মাঝে হলের এক কোণে, যেখানে জেনারেটরের শব্দ আসছিল, সেখানে একটি 15 বছরের ছেলে দাঁড়িয়েছিল, রাঘব। তার কাপড়-জোপড় জীর্ণ ছিল, সোয়েটারের জায়গায় জায়গায় ছিদ্র ছিল, এবং তার হাত কয়লার কালিতে কালো হয়ে গিয়েছিল। সে সেখানে অতিথিদের কোট এবং শেরওয়ানি ইস্ত্রি করার জন্য দাঁড়িয়েছিল। তার নজর ছিল সেই সিন্দুকটির ওপর। তার পাশেই তার পুরনো ভারী পিতলের ইস্ত্রি রাখা ছিল, যার ভেতরে কয়লার আঙার জ্বলছিল এবং লাল হয়ে চমকাচ্ছিল। সে চুপচাপ তামাশা দেখছিল, কিন্তু তার মাথা সেই লোহার সিন্দুকের ভেতরে চলতে থাকা পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের ওলটপালট বুঝতে পারছিল। শেঠ দীননাথের কপালে এখন ঘামের ফোঁটা পরিষ্কার জলজল করছিল। তিনি রাগ আর হতাশায় নিজের মুনিমকে ধাক্কা দিলেন। বোকা নাকি সবাই? মেকানিককে ডাকো, এক্ষুনি। তার গলায় কলিজা কাঁপানো আতঙ্ক ছিল। সম্মানের প্রশ্ন ছিল এটি, আর সম্মান কাঁচের চেয়েও বেশি ভঙ্গুর হয়। হাভেলি দেখাশোনার জন্য সবসময় প্রস্তুত থাকা পুরনো মিস্ত্রি, যাকে সবাই কাকা বলে ডাকত, দৌড়ে এলেন। তার হাতে হাতুড়ি আর ছেনি ছিল। তিনি এসেই সিন্দুকটি পরীক্ষা করলেন। তিনি লোহার তলে কান লাগিয়ে হ্যান্ডেলটি ঘোরালেন। তারপর নিজের হাতুড়ি দিয়ে সিন্দুকের কোণায় হালকা আঘাত করলেন। থক থক শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু ধাতুর সেই নিরেট দেয়ালে কোনো প্রভাব পড়ল না। 2 মিনিট পরীক্ষার পর মিস্ত্রি উঠে দাঁড়ালেন। তার মুখ শুকিয়ে গিয়েছিল। তিনি হাত জোর করে বললেন, মালিক, অনর্থ হয়ে গেছে। এই সিন্দুক সারা রাত ওই বরফ শীতল গুদামে পড়েছিল। বাইরের তাপমাত্রা মাইনাসে ছিল। ঠান্ডার কারণে এর লোহা সংকুচিত হয়ে গেছে। এর ভেতরের লিভার আর পিন নিজের জায়গা থেকে সরে গিয়ে জ্যাম হয়ে গেছে। তাহলে খোলো ওটা, ভেঙে ফেলো। দীননাথ চিৎকার করে উঠলেন। তার গলা ভেঙে আসছিল। এটা জার্মান স্টিল, মালিক। মিস্ত্রি অসহায়ভাবে মাথা নিচু করলেন। ছেনি হাতুড়ি দিয়ে এটা ভাঙবে না। এটা কাটার জন্যে গ্যাস কাটার আনাতে হবে, আর তাতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আর যদি গ্যাস কাটার চালানো হয়, তবে ভেতরে রাখা গয়না গলে যেতে পারে।
পুরো হলে নীরবতা ছড়িয়ে পড়ল। ছেলের বাড়ির লোকেদের ফিসফাস এখন খোঁচায় পরিণত হচ্ছিল। কি দীননাথবাবু, যদি বাগদান করার ইচ্ছে না থাকত তবে ডেকে এনে অপমান করছেন কেন? ছেলের বাবা নিজের শেরবানি ঠিক করতে করতে কড়া ভাষায় বললেন, শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে আর আপনি আমাদের খালি বাক্স দেখাচ্ছেন। দীননাথের চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। তার রক্তচাপ বেড়ে যাচ্ছিল, শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তিনি অসহায় হয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। যেই সিন্ধুকে তার সম্মান বন্দী ছিল, সেটিই এখন তার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে একটি দ্বিধাগ্রস্ত সরু আওয়াজ এলো, মালিক, যদি অনুমতি দেন তবে আমি একবার চেষ্টা করব। সবাই ঘুরে দেখল, ওটা রাঘব ছিল। তার কাপড়ে কয়লার কালি লেগেছিল, পায়ে ছিল তালি দেওয়া হাওয়াই চটি, যার বুড়ো আঙুলের জায়গাটি ছেঁড়া ছিল। তার হাতে সেই ভারী পিতলের ইস্ত্রিটি ছিল, যেখান থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছিল। অতিথিরা তাকে এমনভাবে দেখল যেন রাজপ্রাসাদে কোনো ময়লা ঢুকে পড়েছে। কিছু মহিলা নিজেদের দামি শাড়ি গুটিয়ে নিলেন, পাছে ওই ছেলের কালি না লেগে যায়। মুনিম রাগে লাল হয়ে গেল। সে দ্রুত এগিয়ে গিয়ে রাঘবকে এক ঝটকায় সরিয়ে দিল। চল, হট এখান থেকে। বড় বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে গেল, আর তুই এক ধোপার ছেলে সিন্দুক খুলবি? নিজের দৌড় বুঝে থাক, গিয়ে কোট ইস্ত্রি কর। রাঘব টাল সামলাতে পারল না, কিন্তু পড়েও গেল না। সে নিজের স্ত্রীটিকে বুকে চেপে ধরল, যেন ওটেই তার ঢাল। তার চোখে একটি অদ্ভুত চমক ছিল, ভয়ের নয় বরং বিশ্বাসের। সে আবার দীননাথের দিকে তাকাল, যিনি হতাশায় মাথা ধরে বসেছিলেন। মালিক, রাঘব সাহস সঞ্চয় করে একটু জোরেই বলল, তালা ভাঙেনি, শুধু ঠান্ডায় আড়ষ্ট হয়ে গেছে। লোহা ঠান্ডায় সংকুচিত হয় আর গরমে প্রসারিত হয়। আমার কাছে গরম আছে। সে নিজের ধিকি ধিকি জ্বলতে থাকা স্ত্রীর দিকে ইশারা করল। দীননাথ ফোলা এবং লাল চোখে সেই নোংরা ময়লা ছেলেটির দিকে তাকালেন। এই মুহূর্তে কোনো ফেরেস্তা এলেও তিনি তাকে জড়িয়ে ধরতেন, সেখানে এটি তো এক রক্তমাংসের মানুষ ছিল। আসতে দাও ওকে। শেঠ মুনিমকে হাতের ইশারায় থামালেন। তার গলায় একটি হতাশাজনক আশা ছিল। যখন সব পথ বন্ধ হয়ে গেছে, তখন এই তামাশাটাও দেখে নেওয়া যাক। এমনিতেও তো হারাবার কিছু বাকি নেই। রাঘব এগিয়ে এলো। তার পুরনো চটির চটচট শব্দ সেই নিস্তব্ধতায় হাতুড়ির মতো লাগছিল। ভিড় নিজে থেকেই সরে গেল, সম্মানে নয়, বরং ওই তালোমাখা ছেলেটি থেকে দূরে থাকার জন্য। সে তার ভারী পিতলের ইস্ত্রিটি 2 হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছিল। ইস্ত্রির ভেতরে জ্বলন্ত কয়লা মাঝে মাঝে চটচট করে শব্দ করছিল, যেন সে নিজেও এই পরীক্ষার জন্য প্রস্তুত। রাঘব সেই বিশাল জমে যাওয়া সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সিন্দুকের লোহা থেকে এমন ঠান্ডা বেরোচ্ছিল যা মুখ হবশ করে দেয়। সে একটি গভীর শ্বাস নিল। তার নাকে পোড়া কয়লা আর দামি পারফিউমের একটি মিশ্র গন্ধ ছড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে স্ত্রীর ভারী ঢাকনাটি একটু খুলল। ভেতরের ছাইয়ে ফু দিল, যাতে কয়লা আরও জোরে জ্বলে ওঠে। আগুনের ফুলকি বাপাসে উড়ে গেল। তারপর সে সেই তাওয়ার মতো গরম ইস্ত্রির তলাটিকে ঠিক সেই জায়গায় চেপে ধরল, যেখানে চাবির ছিদ্র আর হ্যান্ডেল ছিল। এখন শুরু হলো অপেক্ষা। হলের ঘড়ির টিকটিক শব্দ কোনো বোমের কাউন্টডাউনের মতো লাগছিল। 1 মিনিট পার হলো, তারপর 2 মিনিট। ভিড়ের মাঝে খিটখিটে ভাব বাড়তে লাগল। কি পাগলামি, লোহাকে শ্যাঁক দিচ্ছে যেন রুটি বানাচ্ছে। পেছন থেকে কেউ টিপ্পনি কাটল। কিছু লোক হেসে উঠল, কিন্তু রাঘব মনোযোগ হারাল না। তার পুরো অস্তিত্ব সেই লোহা আর গরমের মিলনের ওপর নিবদ্ধ ছিল। তার তালু স্ত্রীর কাঠের হাতলের ওপর ছিল, কিন্তু গরম এতটাই বেশি ছিল যে তার আঙুলগুলো লাল হতে শুরু করেছিল। তবুও সে স্ত্রী সরাল না। সে মনে মনে গুনছিল। সে জানত যে বিজ্ঞান কোনো জাদু নয়, এতে সময় লাগে। প্রায় 10 মিনিট পর একটি পরিবর্তন অনুভব করা গেল। যেই সিন্দুকটি আগে বরফের সিল্লির মতো দেখাচ্ছিল, তার তালার চারপাশের জায়গা থেকে এখন হালকা ভাঁপ উঠতে শুরু করেছিল। জমে থাকা শিশির কণা গলে যাচ্ছিল। পানির একটি সরু ফোঁটা তালা থেকে চুইয়ে নিচে মেঝের ওপর পড়ল। তোপ! রাঘবের কপাল থেকে ঘাম ঝরে তার চোখে যাচ্ছিল, জ্বালা করছিল, কিন্তু সে চোখের পলক ফেলল না। সে নিজের বাম হাত সিন্দুকের তলের ওপর রাখল। লোহা এখন আর বরফ শীতল নয়, বরং ঈষদুষ্ণ মনে হচ্ছিল। এখন হয়তো হবে, রাঘব নিজের মনেই ফিসফিস করে বলল। সে ধীরে ধীরে স্ত্রীটিকে একপাশে সরিয়ে নিল। লোহার তল থেকে তাপের তরঙ্গ বা হিট ওয়েভস বেরোচ্ছিল। সে ঘুরে শেঠ দীননাথের দিকে তাকাল এবং মাথা নাড়ল। চাবি দিন মালিক। হলে একদম নিস্তব্ধতা নেমে এলো।
এতটাই নিস্তব্ধ যে কারো শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। শেঠ দীনানাথ তড়িঘড়ি করে এগিয়ে এলেন। তার হাত কাঁপছিল যখন তিনি সেই পিতলের চাবিটি রাঘবের হাতের তালুতে রাখলেন। রাঘব চাবিটি তালার ছিদ্রে ঢোকাল। চাবিটি গরম হয়ে যাওয়া লোহার ভেতরে মাখনের মতো পিছলে ঢুকে গেল। সে শ্বাস রোধ করল, কবজি ঘোরাল। ক্লিক! একটি হালকা মধুর শব্দ হল। লিভার নিজের জায়গায় বসে গিয়েছিল। লিভারটি নিজের জায়গায় বসার সেই হালকা ক্লিক শব্দ সেই বিশাল হলে কোনো কামানের গর্জনের চেয়ে কম কিছু ছিল না। রাঘব একটি দীর্ঘশ্বাস ছাড়ল। তার পাঁজরের হাড় সোয়েটারের নিচে দ্রুত ওঠানামা করছিল। এখন শেষ পরীক্ষা বাকি ছিল। সে হ্যান্ডেলটিকে নিজের খসখসে কালিমাখা তালু দিয়ে জড়িয়ে ধরল। লোহা এখনও গরম ছিল, যেন সেই নির্জীব ধাতুতে প্রাণ ফিরে এসেছে। রাঘব নিজের পুরো শক্তি দিয়ে হ্যান্ডেলটিকে নিচের দিকে চাপ দিল। এবার কোনো বাধা ছিল না, কোনো জ্যাম ছিল না। হ্যান্ডেলটি মাখনের মতো নিচে ঘুরে গেল। সিন্দুকের পেটের ভেতর থেকে ভারী লোহার বোল্টগুলো সরে যাওয়ার শব্দ শোনা গেল। খড়খড়, খড়। এই শব্দ সঙ্গীতের মতো শোনাচ্ছিল। রাঘব দরজাটিকে নিজের দিকে টানল। ভ্যাকিউম খোলার একটি মৃদু শব্দের সাথে সেই বিশাল দরজাটি, যা একটু আগে পর্যন্ত একটি জেদি পাথরের মতো আটকে ছিল, এখন এক আজ্ঞাবহ চাকরের মতো খুলে গেল। দরজা খুলতেই হলের হলুদ আলো সিন্দুকের ভেতরে রাখা মখমলের বাক্সগুলোর ওপর পড়ল। নীল মখমলের ওপর রাখা সেই নবরত্ন হার হীরা আর পান্নার জুতিতে ঝলমল করে উঠল। সেই চমক সবার চোখ ধাঁধিয়ে দিল। এক মুহূর্তের জন্য পুরো হল স্তব্ধ হয়ে রইল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে কাজের জন্য শহরের বড় বড় ইঞ্জিনিয়াররা হাত তুলে নিয়েছিল, সেই কাজ একটি কয়লার ইস্ত্রি আর এক অশিক্ষিত মনে হওয়া ছেলে করে দেখালো। তারপর হঠাৎ হাততালির শব্দে হল মুখরিত হয়ে উঠল। ছেলের বাড়ির দিক থেকে যারা এতক্ষণ খোঁচা দিচ্ছিল, তাদের মুখ থেকে বাহ বাহ শব্দ আসতে লাগল। শেঠ দীনানাথ তো যেন পুনর্জন্ম পেলেন। তিনি দৌড়ে সিন্দুকের কাছে এলেন, কাঁপা কাঁপা হাতে হাড়টি ছুঁয়ে দেখলেন, এবং তারপর তার সজল চোখ রাঘবের ওপর গিয়ে স্থির হল। রাঘব এখন দাঁড়িয়ে পড়েছিল। সে তার ভারী ইস্ত্রিটি আবার তুলে নিয়েছিল। তার না হাড়ে আগ্রহ ছিল, না হীরার চমকে। সে শুধু এইটুকুতে তৃপ্ত ছিল যে তার বিজ্ঞানের জ্ঞান তাকে ধোঁকা দেয়নি। সে মাথা নিচু করে ভিড়ের নজর এড়িয়ে নিজের সেই কোণটির দিকে ঘুরে গেল, যেখানে তাকে বাকি কোটগুলো ইস্ত্রি করতে হবে। তার জন্য এই হাততালি ছিল না, তার জন্য এটি ছিল স্রেফ তার কাজ। থামো! শেঠ দীনানাথের গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। রাঘব থমকে দাঁড়াল। তার মনে হলো হয়তো তার কোনো ভুল হয়ে গেছে। সে ভয়ে পেতে পেতে পেছনে ফিরল। শেঠ দীনানাথ নিজের পকেট থেকে নোটের একটি মোটা তাড়া বের করে তার দিকে এগিয়ে এলেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। বাবা, তুই আজ আমার সম্মান বাঁচিয়ে দিলি। এই নে, এটা তোর ইনাম। এতে 50,000 টাকা আছে, রেখে দে এটা। শেঠ নোটের বান্ডিলকি রাঘবের ময়লা হাতের দিকে বাড়িয়ে দিলেন। ভিড় উৎসুক হয়ে দেখছিল। একজন দরিদ্র ছেলের জন্য 50,000 টাকা ছিল একটি স্বপ্ন। সবার মনে হলো সে হয়তো ঝটপট টাকাটা নিয়ে নেবে, কিন্তু রাঘব যা করল তার সবাইকে অবাক করে দিল। সে নিজের হাত পেছনে টেনে নিল। সে নিজের স্ত্রীটিকে আরও শক্ত করে চেপে ধরল এবং অত্যন্ত বিনম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে মাথা নাড়ল। মালিক, আমি এই কাজ ইনামের জন্য নয়, ইনসানিয়াত বা মানবতার জন্য করেছি। রাঘব ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলল। তার নজর নোটের তারায় নয়, বরং শেঠের চোখের দিকে ছিল। যদি বিপদে করা সাহায্যের দাম নিয়ে নিই, তবে তা সাহায্য থাকবে না, ব্যবসা হয়ে যাবে। আমাকে শুধু আমার কাজের মজুরি দিন, 60 টাকা। আমি 30টি কাপড় ইস্ত্রি করেছি, 2 টাকা প্রতি কাপড়। পুরো হল স্তব্ধ হয়ে গেল। যেখানে লোক লাখ টাকার যৌতুক আর কোটি টাকার গয়নার কথা বলছিল, সেখানে এই ছেলেটি 50,000 টাকা প্রত্যাখ্যান করে মাত্র 60 টাকা চাইছিল। শেঠ দীনানাথের হাত হাওয়ায় থমকে রইল। তার মনে হল যেন কেউ তার ধনী হওয়ার অহংকারে একটি সজোর চড় মেরেছে। কিন্তু এই চড় অপমানের ছিল না, বরং একটি কঠিন সত্যের ছিল। আমিরই মনে থাকে, সিন্দুকে নয়। ঠিক তখনই ভিড় চিরে একটি গম্ভীর আওয়াজ এলো। থার্মাল এক্সপ্যানশন, তাপীয় প্রসারণ। সবাই ঘুরে দেখল, তিনি ছিলেন শহরের সবচাইতে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজের ডিন প্রফেসর খোরানা। তিনি নিজের রূপালী ফ্রেমের চশমাটি নাকের ওপর ঠিক করে এগিয়ে এলেন। তার দৃষ্টি রাঘবের ওপর নিবদ্ধ ছিল, যেন তিনি কোনো হীরা পরখ করছেন। খোকা, প্রফেসর খোরানা রাঘবের কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে ইস্ত্রির গরমে এটি খুলবে? তুমি হাতুড়ি কেন মারলে না, বা গরম জল কেন ঢাললে না? রাঘব একটু ঘাবড়ে গেল। সে নিজের ইস্ত্রিটিকে আরও শক্ত করে ধরে নিল। আগে ওটা আমি রদ্দির পাতায় পড়েছিলাম। রদ্দির পাতা? প্রফেসর অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জি, রাঘব মাথা নিচু করে জবাব দিল।
আমি যে পুরনো বইয়ের পাতায় জড়িয়ে কয়লা নিয়ে আসি সেগুলো জ্বালানোর আগে পড়ে নি। একটি ছেঁড়া বই হয়তো পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের ছিল। তাতে লেখা ছিল যে ধাতু তাপ পেয়ে প্রসারিত হয় আর ঠান্ডায় সংকুচিত হয়। যখন মিস্ত্রি বললেন যে লোহা সংকুচিত হয়ে গেছে, তখন আমার মনে হলো যদি এটিকে আবার তাপ দেওয়া যায় তবে এটি নিজের জায়গায় ফিরে আসবে। ব্যাস, এই ভেবেই করে দিলাম। প্রফেসর খুরানা বাকরুদ্ধ হয়ে গেলেন। হলে উপস্থিত প্রতিটা মানুষের গায়ের লোম খাড়া হয়ে গেল। একটি বাচ্চা যার কাছে স্কুলে যাওয়ার টাকা নেই, গায়ে দেওয়ার মতো ভালো পোশাক নেই, সেই জ্ঞান কোঁড়াচ্ছিল রদ্দির টুকরো থেকে। সে কয়লার কালিতেও শিক্ষার স্ফুলিঙ্গ খুঁজছিল। প্রফেসরের চোখ ভিজে এলো। তিনি শেঠ দীনানাথের হাত থেকে সেই ৫০,০০০ টাকার তাড়াটি নিলেন এবং আবার শেঠের পকেটে ঢুকিয়ে দিলেন। দীনানাথবাবু, প্রফেসর ভারী গলায় বললেন, টাকা দিয়ে এই বাচ্চার প্রতিভার অপমান করবেন না। এই নোট তো কয়েকদিনে খরচ হয়ে যাবে। একে সেটা দিন যা এর কপাল বদলে দেবে। তারপর প্রফেসর রাঘবের দিকে ঘুরলেন এবং তার কালো খসখসে হাতের ওপর নিজের হাত রাখলেন, যে হাতগুলো এখন পর্যন্ত শুধু গরম ইস্ত্রি আর জ্বলন্ত কয়লাকেই চিনত। বাবা, তুমি কি পড়াশোনা করতে চাও? তুমি কি সেই কলেজে আসতে চাও যেখানে এই বইগুলো রদ্দিতে নয় বরং লাইব্রেরিতে সম্মানের সাথে রাখা থাকে? রাঘবের চোখ কপালে উঠল। আমি? এই শব্দটি তার মুখ থেকে একটি দীর্ঘশ্বাসের মতো বেরিয়ে এলো। তার কাছে স্কুল ছিল এমন এক স্বপ্ন যা সে অনেক আগে নিজের বাবা মায়ের মৃত্যুর পর অনাথালয়ের ৪ দেওয়াল আর তারপর রাস্তার ধুলোয় দাফন করে দিয়েছিল। সে প্রফেসরের দিকে তাকাল, তারপর নিজের স্ত্রীর দিকে, যেন তাকে বেছে নিতে হবে নিজের বর্তমানের কালিমা নাকি ভবিষ্যতের উজ্জ্বলতা। হ্যাঁ, প্রফেসর খুরানা দৃঢ়তার সাথে বললেন, আমি তোমাকে স্পন্সর করব। তোমার পড়াশোনা, তোমার থাকা খাওয়া সব আমার দায়িত্ব। তোমার ভেতর একজন ইঞ্জিনিয়ারের মাথা আছে, আর ওটাকে ইস্ত্রির দোকানে নষ্ট হতে দেব না। তুমি কি আমার সাথে চলবে? হলে পিনপতন নীরবতা ছিল। রাঘবের চোখ থেকে দুটি মোটা অশ্রু গড়িয়ে তার গালের কালির উপর একটি পরিষ্কার দাগ তৈরি করে নিচে পড়ল। সে কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আগে সত্যি? আমি কি সত্যি ইঞ্জিনিয়ার হতে পারব? তুমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্যই জন্মেছ, প্রফেসর হাসি মুখে বললেন। রাঘব ধীরে ধীরে তার সেই পুরনো ভারী পিতলের ইস্ত্রিটি, যা বছরের পর বছর তার পেট চালিয়েছিল, তার সাথী ছিল, তা মাটিতে নামিয়ে রাখল। সে নিচু হয়ে প্রফেসরের পা ছুঁল। প্রফেসর তাকে সাথে সাথে তুলে জড়িয়ে ধরলেন। সেই জাঁকজমকপূর্ণ বাগদান অনুষ্ঠানে যেখানে সবাই রেশম আর মখমল পড়েছিল, সেখানে একজন প্রফেসর এক কালি মাখা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আর সম্ভবত সেটিই ছিল সেই সন্ধ্যার সবচাইতে সুন্দর দৃশ্য। শেঠ দীননাথও নিজের জায়গা থেকে উঠলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি পকেট থেকে সেই ৬০ টাকা বের করলেন, সেই মেহেনতানা যা রাঘব চেয়েছিল, এবং রাঘবের হাতে রাখলেন। এটা তোর মেহনতের কামাই, এটাকে কখনো ছাড়িস না, শেঠ বললেন, এবং তারপর নিজের কবজি থেকে নিজের সোনার ঘড়িটি খুলে রাঘবের কবজিতে বেঁধে দিলেন। আর এটা মনে রাখার জন্য যে আজ তুই আমার সময় বদলে দিয়েছিস, এখন তোর সময় বদলানোর পালা। পুরো হল নাড়িয়ে হাততালি বাজাল। এবার হাততালি কোনো নিয়ম বা লোক দেখানো ছিল না, বরং এক নতুন শুরুর জন্য ছিল। রাঘব তার স্ত্রীটিকে শেষবারের মতো দেখল। ওটি এখন সেখানে মেঝের ওপর একটি নির্জীব বস্তুর মতো পড়েছিল, কিন্তু ওটিই তাকে আজ একটি নতুন জীবন দিয়েছিল। সে এক প্রতিজ্ঞা নিয়ে হাভেলির সেই আলোকিত দরজার দিকে পা বাড়াল, যেখানকার বাইরে শীত ছিল, কিন্তু তার ভবিষ্যৎ এখন সূর্যের মতো তপ্ত আর উজ্জ্বল হতে যাচ্ছিল। কিছু বছর পর আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ ছিল। মঞ্চে গোল্ড মেডেল নেওয়ার জন্য যখন নাম ডাকা হলো, তখন হল হাততালিতে ফেটে পড়ল। গোল্ড মেডেলিস্ট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডক্টর রাঘব। রাঘব মঞ্চের ছিঁড়ি দিয়ে উঠছিল। তার পায়ে এখন সেই পুরনো ছেঁড়া চটি নয়, বরং আত্মবিশ্বাসে ভরা কালো জুতো ছিল। তার গায়ে ছেঁড়া সোয়েটার নয়, বরং সমাবর্তনের গাউন ছিল। কিন্তু যখন সে গোল্ড মেডেল পরার জন্য নিজের মাথা নিচু করল, তার চোখে সেই বিনম্রতাই ছিল যা সেই বরফ ঠান্ডা রাতে ছিল। মেডেল পরিয়ে দিচ্ছিলেন অন্য কেউ নন, বরং প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত প্রফেসর খুরানা। প্রফেসরের বৃদ্ধ কুচকানো হাত দুটো যখন রাঘবের গলায় সেই চকচকে স্বর্ণপদকটি পরিয়ে দিল, তখন তার চোখ দিয়ে জল উপচে পড়ল। তিনি রাঘবকে জড়িয়ে ধরলেন এবং কানে ফিসফিস করে বললেন, আজ তুমি প্রমাণ করে দিলে যে আসল হীরা কয়লার খনি থেকেই বের হয়।
রাঘব মাইক ধরল। পুরো হল শান্ত হয়ে গেল। সামনের সারিতে শেঠ দীননাথও বসেছিলেন, যিনি এখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার চোখে এক পিতার মতো গর্ব ছিল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, রাঘবের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। লোকে বলে যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টপ করেছি, কিন্তু সত্যি তো এই যে আমার ইঞ্জিনিয়ারিং ক্লাস কোনো এসি রুমে নয়, বরং রাস্তার ধারের সেই ভাঙা দোকানে শুরু হয়েছিল। আমি থার্মোডাইনামিক্স বই পড়ার আগে জ্বলন্ত কয়লা থেকে শিখেছিলাম। আমি প্রেশার এবং হিটের সংজ্ঞা নিজের জীবনের কঠিন পরিস্থিতি থেকে শিখেছিলাম। সে নিজের গলায় ঝোলানো গোল্ড মেডেলটি মুঠোর মধ্যে চেপে ধরল। সেই রাতে আমি শিখেছিলাম যে যদি সঠিক তাপমাত্রা পাওয়া যায় তবে কঠিন থেকে কঠিন লোহাও গলে যায় এবং রাস্তা করে দেয়। ঠিক তেমনি যদি সঠিক পথ নির্দেশ এবং শিক্ষার উত্তাপ পাওয়া যায় তবে দারিদ্র্যের শিকলও গলে যায়। এই মেডেল আমার নয়, এটি সেই বিশ্বাসের যা প্রফেসর খুরানা একজন ইস্ত্রি করা ছেলের উপর করেছিলেন। এটি সেই ৬০ টাকার মজুরি যা আমাকে স্বাভিমান শিখিয়েছিল। রাঘব নিজের পকেট থেকে একটি পুরনো ভাঁজ করা জিনিস বের করল। সেটি সেই ৬০ টাকার নোট ছিল যা শেঠ দীননাথ তাকে দিয়েছিলেন। সে ওটি হাওয়ায় ওড়াল। আমি আমার প্রথম কামাই খরচ করিনি, এটিকে আগলে রেখেছি এটা মনে রাখার জন্য যে আমার শুরুটা কোথা থেকে হয়েছিল। আজ আমি একটি ফাউন্ডেশনের ঘোষণা করছি, প্রয়াস, যা এমন প্রতিটি বাচ্চাকে পড়াবে যাদের হাতে বই থাকা উচিত ছিল কিন্তু আছে যন্ত্রপাতি। হলের হাততালির গর্জন এমন ছিল যেন মেং ডাকছে। শেঠ দীননাথ নিজের সিট থেকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন এবং তার সাথে পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে পড়েছিল। রাঘব ওপরের আকাশের দিকে তাকালো এবং হাসল। জীবনের নিয়মও পদার্থবিজ্ঞানের মতোই এক। যখন চাপ বা প্রেশার বাড়ে এবং তাপমাত্রা বা হিট অসহনীয় হয়ে ওঠে, তখনই কয়লা বদলে হীরা হয়। আর আজ রাঘব সেই হীরা হয়ে চমকাচ্ছিল, যে নিজের দ্যুতিতে নিজের কালো কপালকে চিরদিনের জন্য মুছে দিয়েছিল।